The information provided by the speaker, presenter on the IDAC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. আর কয়েকদিন পরেই রামনবমী। শক্তি দেখাবেন তো? দেখাবেন তো শক্তি? শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না, সবাই নামবেন, ধ্বজ নিয়ে নামবেন। হিন্দু তাকত দেখাবে, হিন্দু তাকত দেখাবে। স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে, শ্রী চৈতন্য দেবের মাটিতে তাকত দেখাবে, রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে, জগজ্জননী মা শারদামণির মাটিতে তাকত দেখাবে, লোকনাথ বাবা ব্রহ্মচারী তাকত দেখাবে, ঠাকুর অনুকূল চন্দ্রের নামে তাকত দেখাবেন, তাকত দেখাবেন স্বামী পূর্ণবানন্দের নামে। তাকত দেখাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে ভারতে আছি। বন্দে মাতরম বলতে পারি, জয় শ্রীরাম বলতে পারি, মাথায় টিকা লাগাতে পারি, মাথায় শিখা রাখতে পারি, ধুতিটা এখনো পড়তে পারি, মারা শাখা বলা সিঁদুর পড়তে পারে, অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে, বেদ উপনিষদ গীতা পড়তে পারে, রামায়ণ মহাভারত পড়তে পারে। এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার, সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী। এই লড়াইটা আমরা জিতবো, এই লড়াইটা আমরা জিতবো। চলুন, পথই পথ দেখাবে। শান্তিপূর্ণ ভাবে হেঁটে হেঁটে দড়ি না উঠতে চাই, বাকি হিসাব সিও অফিসে হবে। সবাই ভালো থাকবেন। আমাদের শ্যামা সঙ্গীত সুনীত কালী পূজায় কে লিখেছিল জানেন? দুখু মিয়া কাজী নজরুল ইসলাম। না, বাংলা সংস্কৃতি চৈতন্যদেব বেরিয়েছিলেন নদিয়া থেকে, নবদ্বীপ থেকে, তমলুক হয়ে পুরী গেছিলেন, কার কার বাড়িতে উঠেছিলেন। দক্ষিণেশ্বর কালী মন্দির রানী রাসমণি করেছেন, সেখানে একটা মাজার ছিল মুসলিমদের। সেখানকার পীর বললেন মাকে, রাসমণিকে, মা 3 দিন টাইম দাও, সরিয়ে নি, তারপরে তুমি মন্দির করবে। মা কি বললেন জানেন? রাসমণি বলল, আমার মাও পুজো পাবে, তোর মাজারেও ধূপ জ্বলবে, দুটোই থাকবে। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আমি আপনাদের কাছে বলবো যে এই ভারতীয় জনতা পার্টির নেতারা তারা বাংলার সংস্কৃতি জানে না। সংস্কৃতি যদি জানতো তাহলে 18 সালের দুর্গা পুজোতে, মা দুর্গার পুজোতে তাহলে কালী ঠাকুরের ছবি লাগিয়ে দুর্গা মাই কি জয় বলতো না। কলকাতা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল। ঘুষ দিয়ে চাকরি পাওয়া কয়েক হাজারের সঙ্গে বাকি সঠিক চাকরি পাওয়ারাও এখন বিষবাও জলে। ভবিষ্যৎ তাদের অনিশ্চিত। চিকিৎসা বিমায় 18% জিএসটি, অতি আবশ্যক ওষুধের মূল্য বৃদ্ধি। বেশি দাম দিয়ে যে ওষুধ কিনছি তা কতটা নির্ভেজাল আমরা জানি না। সমীক্ষা বলছে ভারতে 5 বছরের কম বয়সী শিশুর 35.5% খর্বাকৃতি, 14% শিশু অপুষ্টিতে আক্রান্ত। 2023 সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী 125টি দেশের মধ্যে ভারতের স্থান 111তম। এসব নিয়ে কি আপনি চিন্তিত? কিন্তু চিন্তার কোনো কারণ নেই। দেশ হিন্দু রাষ্ট্র হলেই সব মুশকিল আসান। বরং পার্থিব খাদ্য, শিক্ষা, চাকরি এইসব নিয়ে না ভেবে রাম ভরসে থাকুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন, রামনবমীতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ুন, মিছিলে যোগ দিন, সহস্র কণ্ঠে বলুন জয় শ্রীরাম। এ জন্ম তো কেটে যাবে, পরজন্মে অনন্ত সুখ আপনাদের জন্য অপেক্ষা করছে। কি বলছেন চাকরিহারা বহু শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা? তারা উপায়হীন হয়ে আত্মহত্যা করবেন? করতেই পারেন।
স্বয়ং রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতাও তো আত্মহত্যা করেছেন নিয়তি থেকে, তারাও তো বাঁচতে পারেননি। তাহলে সাধারণ মানুষদের নিয়তিতে যদি আত্মহত্যা লেখাই থাকে, তাহলে খণ্ডাবে কে? এই তো কয়েকদিন আগে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে কত লোক তো মারা গেলেন। এক বাবাজি তো বলেই দেন, পুণ্যতীর্থে মৃত্যু স্বর্গলাভের সমান। প্রশ্নটা আমাদের তাদের প্রতি, সেই রাম ভক্তদের প্রতি। কোন নেতার ডাকে আপনারা পথে নামবেন ভেবে দেখেছেন? হ্যাঁ, খাঁটি ব্রাহ্মণ সন্তান শুভেন্দু অধিকারী হঠাৎ এত রামভক্ত হলেন কেন, সেটা কি একবার ভেবে দেখেছেন? এই সেদিন পর্যন্ত যিনি ছিলেন অসাম্প্রদায়িক, প্রবল বিজেপি বিরোধী, 100% গান্ধীবাদী, তিনি হঠাৎ কেন সাভারকারপন্থী হলেন, সেটা ভেবে দেখেছেন? ঋত্বিক ঘটক বলেছিলেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। বাঙালির ভাবার এখন সময় নেই। সমাজের একটা বড় অংশ ভেবে নিয়েছেন হিন্দু খাতরে মে হ্যায়, সুতরাং রামরাজ্য প্রতিষ্ঠা হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই রামরাজ্য বলতে কি বোঝায়? যে শুভেন্দু অধিকারী পারিবারিক ঐতিহ্যে কয়েক বছর আগে পর্যন্ত গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন, সেই গান্ধীজি রামরাজ্য বলতে কি বলেছিলেন সেটা একবার দেখব। তার আগে দেখব শুভেন্দু অধিকারী কিভাবে গিরগিটির মতন ভোল বদল করলেন, সেটা একবার দেখুন, শুনুন। ব্যাপক উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু রেলে যদি আপনি এই বলি, সেটা হচ্ছে দীঘা তমলুক রেলপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে 99 সালে, এটা সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেলমন্ত্রী না হতেন সেদিন দীঘা তমলুক রেলপথ কোনোদিন হতো না। এটা 1 নম্বর। তমলুকের রাজগোদা থেকে হলদিয়া ডবল রেল লাইন আমাদের সময় হচ্ছে। নন্দীগ্রামে তো রেলওয়ে প্রজেক্ট 80% কমপ্লিট হয়ে গেছে, 630 জন ছেলে চাকরি পেয়েছে। আমাদের এই নন্দকুমার থেকে বলাইপন্ডা পুরসা হয়ে এই রেল লাইনেরও তো সমীক্ষার কাজ কমপ্লিট হয়ে গেছে। শুনে রাখুন, আমাদের শ্যামা সঙ্গীত শুনি তো কালী পূজায় কে লিখেছিল জানেন? দুখু মিয়া, কাজী নজরুল ইসলাম। না, বাংলা সংস্কৃতি চৈতন্যদেব বেরিয়েছিলেন নদিয়া থেকে, নবদ্বীপ থেকে, তমলুক হয়ে পুরী গেছিলেন, কার কার বাড়িতে উঠেছিলেন। দক্ষিণেশ্বর কালী মন্দির রানী রাসমণি করেছেন, সেখানে একটা মাজার ছিল মুসলিমদের। সেখানকার পীর বললেন মাকে, রাসমণিকে, মা 3 দিন টাইম দাও, সরিয়ে নি, তারপরে তুমি মন্দির করবে। মা কি বললেন জানেন? রাসমণি বলল, আমার মাও পুজো পাবে, তোর মাজারেও ধূপ জ্বলবে, দুটোই থাকবে। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আর আমি আপনাদের কাছে বলবো যে এই ভারতীয় জনতা পার্টির নেতারা তারা তারা বাংলার সংস্কৃতি জানে না। সংস্কৃতি যদি জানতো তাহলে 18 সালের দুর্গা পুজোতে, মা দুর্গার পুজোতে, তাহলে কালী ঠাকুরের ছবি লাগিয়ে দুর্গা মাই কি জয় বলতো না। ইলেকটোরাল বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেস 1600 কোটি টাকা সংগ্রহ করেছে, সেই টাকা আপনার যেমন রিয়াল লটারির 600 কোটি রয়েছে, আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জির 400 কোটি রয়েছে। এর বাইরে আপনি দিল্লি থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল বন্ডগুলো কেনা হয়েছে, এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি রাজশেখরন তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে, যারা এই সমস্ত মোরাম, কয়লা, পাথর, গাছ, মূলত এই ধরনের মাইন্স, এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বন্ডগুলো কিনেছে। এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি, এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেকগনাইজ ইলেকশন কমিশন দিয়েছে। বাংলার লোক এটাকে পরিবার, এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি। স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিচ্ছেন, তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। এবং তিনি এই বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করুন। 2021 সালে ক্ষমতায় আসার পরে, ক্ষমতা আসার না আগে 2020-তে কোভিডের পারচেজিংয়ে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন। 21-এর পরে
আলাপন বাবুর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো সামনে আসেনি, তদানীন্তন গভর্নর বারে বারে রিপোর্ট চেয়েও পাননি, আমরা অ্যাসেম্বলিতে তুলেও রিপোর্ট পাইনি। আপনি সারদার আপনার রিলিফ ফান্ড থেকে এই 19,000-কে আপনি বেতন দিতে থাকুন, যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে। আপনি একটা সময় দিয়েছেন তারা বাংলা টাংলা ইত্যাদি চ্যানেলকে আপনার রিলিফ ফান্ড থেকে, যা যেহেতু চিটফান্ডের সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এবং ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে নিশ্চয়ই প্রদেশ সভাপতি ঘোষণা করেছে যে আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করলো না, ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব। কাগজ হারিয়ে যাবে না। ওএমআর মার্কশিট টেম্পার করেছিলেন, কিন্তু সিবিআইর কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে। পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে। আমি হ্যাটস অফ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন। এহেন শুভেন্দু অধিকারীর একদা আদর্শ গান্ধীজি 1934 সালে লিখেছিলেন, আমার স্বপ্নের রামরাজ্য ধনী এবং দরিদ্র উভয়েরই সমান অধিকার নিশ্চিত করে। ইতিহাস বলছে রামরাজ্য শব্দের প্রচলন সেই গান্ধীজিরই। বাঙালি মনে হয় বিজ্ঞানী মেঘনাথ সাহার নাম শুনেছেন। 1943 সালে ভারতবর্ষ পত্রিকার 26 বর্ষের দ্বিতীয় খণ্ডে আধুনিক বিজ্ঞান ও হিন্দু ধর্ম প্রবন্ধে তিনি লিখেছেন, কসাইয়ের ছেলের যদি প্রতিভা থাকে তাহলে ইউরোপে সে শেক্সপিয়ার হতে পারিত, কিন্তু এদেশে প্রাচীন প্রথা অনুসারে রবীন্দ্রনাথ বা কালিদাস হইতে পারিত না। হইবার চেষ্টা করিলে ভগবানের অবতার রামচন্দ্র স্বয়ং আসিয়া তাহার মাথা কাটিয়া বর্ণাশ্রম ধর্ম রক্ষা করিতেন। আরেক বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, তিনি তার জাতিভেদ ও তাহার বিস্ময় ফল শীর্ষক প্রবন্ধে লেখেন, শাস্ত্রের নাকি অনুশাসন আছে, শূদ্রের কর্ণে বেদ মন্ত্র প্রবেশ করিলে তাহার কর্ণে তপ্ত তৈল ঢালিয়া দিতে হইবে। আদর্শ চরিত্র প্রজানুরঞ্জক রামচন্দ্র শূদ্র হইয়া তপস্যা করিবার অপরাধে সম্মুখের প্রাণদণ্ডের বিধান করিলেন। এবার চলুন দেখি বঙ্কিমচন্দ্র নিজে একজন ব্রাহ্মণ সন্তান হয়ে নবহিন্দুবাদের প্রবক্তা হয়েও ভারতবর্ষের স্বাধীনতা ও পরাধীনতা প্রবন্ধে কি লিখেছেন। তিনি লিখেছেন, প্রাচীন হিন্দু সমাজের শাসক ছিল মূলত ব্রাহ্মণরাই, ক্ষত্রিয়রা নয়। এখনো যেমন মিলিটারি অপেক্ষা সিভিল কর্মচারীদের প্রাধান্য, তখনও সেই রূপ ছিল। রাজপুরুষ দিগের মধ্যে ক্ষত্রিয়রাই রাজা নাম ধারণ করিতেন, কিন্তু কার্যত তাহাদিগের উপরেও ব্রাহ্মণ্যের প্রাধান্য ছিল। ব্রাহ্মণ ও শূদ্রদের জন্য আইনই আলাদা ছিল। এই প্রসঙ্গে তিনি সরাসরি প্রশ্ন করেছেন, বাবু দ্বারকানাথ মিত্র প্রধানতম বিচারালয়ে বসিয়া আধুনিক ভারতবর্ষের মুখোজ্জ্বল করিয়াছেন, রামরাজ্যে তিনি কোথায় থাকিতেন? প্রসঙ্গত দ্বারকানাথ মিত্র কায়স্থ ছিলেন। 1890 রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থে ধর্মপ্রচার কবিতাটা আপনাদের মনে আছে? চলুন একবার দেখি তিনি কি লিখেছেন। কোথায় রহিল কর্ম, কোথা সনাতন ধর্ম, সম্প্রতি তবু কিছু শোনা যায় বেদ পুরাণের মর্ম। ওঠো ওঠো ভাই জাগো, মনে মনে খুব রাগো, আর্য শাস্ত্র উদ্ধার করি কোমর বাঁধিয়া লাগো। কাছা কোছা লও আটি, হাতে তুলে নাও লাঠি, হিন্দু ধর্ম করিব রক্ষা, খ্রিস্টানেরে করি মাটি। স্বামী যবে এলো যুদ্ধ সারিয়া, ঘরে নাই লুচি ভাজা, আর্য নারীর এ কেমন প্রথা, সমুচিত দিব সাজা। যাজ্ঞ বল্ক অত্রি হারিত জলে গুলে খেলে সবে,
মারধর করে হিন্দু ধর্ম রক্ষা করিতে হইবে। কোথা পুরাতন প্রতিব্রতা সনাতন লুচি ছোকা, বৎসরে শুধু সংসারে আসে একখানি করে খোকা। আম্বেদকর সম্পর্কে বিজেপি তথা মেদিনীপুরের সিংহ শুভেন্দু অধিকারী কথায় কথায় শ্রদ্ধা জানান। শুধু শুভেন্দু কেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আম্বেদকরে ভক্তি যেন কুম্ভীরের অশ্রু। শুনুন দেশের প্রধানমন্ত্রী, বিজেপি দলের সর্বাধিনায়ক মোদিজি আম্বেদকর সম্পর্কে কি বলেছেন। कभी कभार मेरी एक शिकायत रहती है और ये शिकायत मैं कई बार बोल चुका हूं, लेकिन हर बार मुझे दोहराने का मन करता है। कभी हम लोग बाबा साहब को बहुत अन्याय कर देते हैं जी। उनको दलितों का मसीहा बना करके तो घोर अन्याय करते हैं। बाबा साहब को ऐसे सीमित न करें। वे अमानवीय हर घटना के खिलाफ आवाज उठाने वाले महापुरुष थे। हर पीड़ित, शोषित, कुचले, दबे उनकी वो एक प्रखर आवाज थे। उनको भारत की सीमाओं में बांधना ठीक नहीं है, उनको विश्व मानव के रूप में हमने देखना चाहिए। दुनिया जिस रूप से मार्टिन लूथर किंग को देखती है, हम बाबा साहब आम्बेडकर को उससे जरा भी कम नहीं देख सकते। अगर विश्व के दबे कुचले लोगों की आवाज मार्टिन लूथर किंग बन सकते हैं, तो आज विश्व के दबे कुचले लोगों की आवाज बाबा साहब आम्बेडकर बन सकते हैं। অথচ আম্বেদকর কি বলেছিলেন? তার অ্যানহিলেশন অফ কাস্ট প্রবন্ধে লিখেছেন, রামরাজ্য ছিল চতুর্বর্ণ ভিত্তিক রাজত্ব। রাজা হিসেবে চতুর্বর্ণ ভিত্তিক রাজা ছিলেন রামচন্দ্র। চতুর্বর্ণ টিকিয়ে রাখা ছিল রামের দায়িত্ব। সুতরাং নিজের জাতিগত অবস্থানকে ছাপিয়ে ব্রাহ্মণ হতে চাওয়া শম্ভুককে হত্যা করা ছিল দায়িত্ব। আম্বেদকরকে দলিত ভোটের জন্য বিজেপির নেতারা যতই শ্রদ্ধা জানান, অমিত শাহ কিন্তু মুখোশ পরে থাকতে পারেননি। তাই মনের সত্যি কথাটা বলেই ফেলেছিলেন। সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলেন, এত আম্বেদকর আম্বেদকর করার কি আছে? বিরোধীরা যদি এর বদলে ভগবানের নাম করতেন, 7 জন্মের পুণ্য হয়ে যেত। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। যে রামচন্দ্রকে পুরুষোত্তম মেনে ব্রাহ্মণ সন্তান শুভেন্দু অধিকারীর ডাকে তার হিসেব মতো 1.5 কোটি মানুষ রামনবমীর মিছিলে হাঁটবেন। তাদের অধিকাংশই হবেন দলিত, এসটি ও ওবিসি ভুক্ত মানুষ। মনে পড়ে যায় আলেকজান্ডারের সেই উক্তি, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। হচ্ছিল শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারীর রামভক্তির যে আবেগ, সেটা যে জনস্বার্থে নয়, সবটাই রাজনৈতিক আদর্শ, সেটা যতক্ষণ না দেশের নিচুতলার মানুষ বুঝবেন, ততদিন দেশের কোনো মুক্তিই ঘটবে না। এবার দেখুন আরেক রামভক্ত হরিণঘাটার বিজেপি নেতা বিধায়ক অসীম সরকারের বক্তব্য। রামভক্তিতে তিনি গদগদ হয়ে কি বলেছেন এক কবিগানের আসরে। সনাতনী হিন্দু সমাজ, তাদের মধ্যে একটা বিরাট জাগরণ হয়েছে, নূতন জাগরণ দেখতে পাচ্ছি। এখানে কোনো ওই বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এসব বলছি না। পুরো সনাতনী হিন্দু সমাজ 550 বছরের লড়াই, একটা মর্যাদার জয় হয়েছে। অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আরে এটা হচ্ছে মর্যাদার মন্দির, আমাদের মর্যাদার মন্দির। যে রামচন্দ্রের জন্মভূমি, সেখানে যে মন্দির ছিল, যেখানে গুরু নানকজি পূজা করেছেন, সেই মন্দির ভেঙে সেই বাবর মসজিদ গড়েছিল।
কারো ক্ষমতা হয় নাই এতদিন 550 বছরের ভিতরে সেই মন্দির উদ্ধার হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, সেখানে মন্দির হয়েছে। সবাই একটু জোরে জোরে বলুন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা আমাদের সনাতনীদের গর্বের মন্দির, মর্যাদার মন্দির। কে কোন পার্টি করবা করি বেড়াও গিয়ে, কি কও নাকি? তুমি হিন্দু সনাতনী তো, তাহলে তুমি যদি জয় শ্রীরাম রাম মন্দির হলে তুমি যদি আনন্দ না পাও, তাহলে তুমি এক কাঠবিড়ালি চাও। খারাপ কথা কলাম নাকি নাকি কি? তাহলে তুমি কিসের সনাতনী, কিসের হিন্দু? কি পার্টি করবা তা দিয়ে আমার দরকার নাই, তোমার যা ভালো লাগে করি বেড়াও গিয়ে। কিন্তু রাম মন্দিরের এটা মর্যাদার মন্দির, বুক ফুলে ওঠে, কয় ইঞ্চি হয়ে যায়। হরি বল, হরি বল। সবাই হাত তুলে বলো, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরি বল, হরি বল, হরি বল। কে এই অসীম সরকার? কবিগান করেন, মতুয়া ধর্মের অনুসারী। আগেই বলেছি তিনি হরিণঘাটার বিজেপি বিধায়ক। তিনি কোন মতুয়া ধর্মে বিশ্বাস রাখেন? যে ধর্মের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। হিন্দুর যে উপাস্য দেবতা রামচন্দ্র, হিন্দুরা যাকে অবতার বলে মানেন, সেই অবতার সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন, যাহারে যে রক্ষা করে তাহারে সে ডাকে, রাম নাম বিনা ক্ষত্র কিবা বলে থাকে। শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ আদি যত অবতার, অন্য অন্য সম্প্রদায় করিল উদ্ধার। সরল কৃষককুল সবে অবনত, কোনো অবতার নাহি করে দৃষ্টিপাত। চৈতন্যের মতো দেখি যত ভক্তজন, কায়স্থ ব্রাহ্মণ বৈদ্য আছে নিরূপণ। হীন বলি নীচ বলি যেসব জনেরে, দূর করি দিয়াছিল বনের ভিতরে। সেই সব সর্বহারা মানুষের দল, অবতার এলে তারা কিবা পেল ফল। ব্রাহ্মণাদি উচ্চ বর্ণে অবতার হয়, যার যার ঘর সারি পরে ফাঁকি দেয়। যার জাতি তার সাথী, তার যে আত্মীয়, পর ঘর হতে হয় নিজ ঘর প্রিয়। রামনবমীর প্রাক্কালে এই বহুরূপী শুভেন্দু অধিকারী এবং হিন্দুত্বের ধ্বজাধারী এই অসীম সরকারকে না চিনলে মতুয়া ধর্মের অনুরাগীরা তো বটেই, সাধারণ তপশিলি, উপজাতি এবং আদিবাসীরা যে মারাত্মক ভুল করতে যাচ্ছেন ভবিষ্যতে, সেটা আর নতুন করে বলার নয়। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।